সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অস্ত্র আইনে সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার গ্রেফতার। ফেসবুক পোস্ট ডিলিট করলেন সার্জিস আলম। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু। শরীয়তপুরে ছাত্রদলের কমিটি নিয়ে পক্ষে বিপক্ষে মিছিল, দুই পক্ষের সংঘর্ষে আহত 15। গুমের ঘটনায় মূল কালপ্রিট র্যাব, যা বললেন প্রেস সচিব। লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জুবাইদা রহমান। খালেদা জিয়াকে গুলশানের বাড়ির কাগজ দিলেন গণপূর্ত উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। অস্ত্র আইনে সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার গ্রেফতার। রাজধানীর বনানী থানার অস্ত্র আইনে দায়ের করা মামলায় পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখান ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোক্তার হোসেন। এদিন দুপুর 12টার দিকে কামাল আহমেদ মজুমদারকে আদালতে তোলা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন বিচারক। ফেসবুক পোস্ট ডিলিট করলেন সার্জিস আলম। শেখ মুজিবুর রহমানকে নিয়ে করা ফেসবুক পোস্ট ডিলিট করলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে লেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তান সেনাবাহিনীর কাছে ইচ্ছাকৃতভাবে ধরা দেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। পোস্টে সার্জিস আলম লেখেন, মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না। সার্জিস লেখেন, তাজউদ্দিন আহমদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয় কিভাবে? সার্জিস আরও লেখেন, মন্ত্রণালয়ের কাজ ছিল মুক্তিযোদ্ধার নামে সুযোগ সুবিধা নেওয়ার জন্য আওয়ামী আমলে যারা নতুন করে মুক্তিযোদ্ধা সেজেছেন এবং ভুয়া মুক্তিযোদ্ধা খুঁজে বের করে তাদের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা, কিন্তু তা না করে মুক্তিযুদ্ধ চলাকালীন মাঠে থেকে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় সরাসরি অবদান রেখেছে তাদের মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাতিল করার মতো অপ্রয়োজনীয় কাজ কোনোভাবেই কাম্য নয়। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক লেখেন, ইতিহাস যেন কখনো ক্ষমতাসীনদের পক্ষের না হয়, ইতিহাসকে ইতিহাসের মতো করেই চলতে দেওয়া উচিত। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আরও একজনের মৃত্যু। ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ইউনুস আলী নামের আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ওই সংঘর্ষের ঘটনায় এ নিয়ে দুজন মারা গেলেন। আজ বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি উপজেলার নাকোবাড়িয়া গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে। স্থানীয়রা জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জামাল ইউনিয়নের বিএনপি নেতা নজরুল ইসলাম মোল্লার সঙ্গে যুবদল নেতা আরিফ হোসেনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জেরে গত রবিবার সকালে নাকোবাড়িয়া গ্রামে নজরুল ইসলাম মোল্লার সমর্থকরা হামলা চালায়। তখন আরিফের সমর্থকরা প্রতিরোধ গড়ে তোলে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় অন্তত 5 জন আহত হন। তাদের মধ্যে মহব্বত হোসেন নামের একজনের অবস্থা গুরুতর হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শরীয়তপুরে ছাত্রদলের কমিটি নিয়ে পক্ষে বিপক্ষে মিছিল, দুই পক্ষের সংঘর্ষে আহত 15। শরীয়তপুরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার বিকেলে। জেলা শহরে এ সংঘর্ষে দুই পক্ষের সমর্থক, পুলিশ সদস্য, পথচারী সহ 15 জন আহত হয়েছেন। জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা নিয়ে এ সংঘর্ষ হয়। পুলিশ ও ছাত্রদলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেলে কমিটির আহ্বায়ক এইচ.এম. জাকির ও সদস্য সচিব সোহেল তালুকদারের নেতৃত্বে শহরে একটি আনন্দ মিছিল বের করেন তাদের সমর্থকেরা। এ সময় পাল্টা প্রতিবাদ মিছিল বের করেন ওই কমিটির যুগ্ম আহ্বায়ক পান্থ তালুকদার, বাবু মাতুব্বর, আফজাল খান, ইসাক সর্দারের সমর্থকেরা। মিছিলটি
পালং মডেল থানা অতিক্রম করার সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এরপর দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। গুমের ঘটনায় মূল কালপ্রিট র্যাব, দাবি প্রেস সচিবের। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গুমের ঘটনায় মূল কালপ্রিট ছিল র্যাব। র্যাবের ইন্টেলিজেন্স উইং এ ঘটনায় সবচেয়ে বেশি জড়িত। যারা গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবেই। বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব শফিকুল আলম বলেন, গুম কমিশন এখন পর্যন্ত 1837টি অভিযোগ পেয়েছে, যার মধ্যে 1350টি অভিযোগ যাচাই বাছাই শেষ হয়েছে। তিনি বলেন, আগামীকাল গুম সংক্রান্ত প্রতিবেদনের 7টি অধ্যায় জনসম্মুখে প্রকাশ করা হবে। লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জুবাইদা রহমান। লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। আজ বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে বাসা থেকে বের হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের হয়েছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল 10:30টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে ডাক্তার জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। গত মে মাসের 6 তারিখে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সাথে প্রায় 18 বছর পর দেশে ফেরেন ডাক্তার জুবাইদা রহমান। এখানে বিভিন্ন মানব সেবার কাজ করেন তিনি। খালেদা জিয়াকে গুলশানের বাড়ির কাগজ দিলেন গণপূর্ত উপদেষ্টা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজ পৌঁছে দিয়েছেন সরকার। বুধবার রাত 9টার দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে নামজারির কাগজ তুলে দেন। এ সময় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সত্তার সাংবাদিকদের বলেন, উপদেষ্টা আদিলুর রহমান খান সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সাক্ষাৎ করেছেন। আধা ঘন্টার মতো তারা ছিলেন। এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। বাড়ির নামজারির কাগজ হস্তান্তরের বিষয়ে তিনি বলেন, উপদেষ্টা কিছু কাগজ নিয়ে এসেছিলেন, সেগুলো দিয়েছেন, তবে তা কিসের কাগজ তা তিনি জানেন না। রাখাইনে মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি, মন্তব্য গোয়েন লুইসের। রাখাইনে মানবিক করিডোরে জাতিসংঘের যুক্ততা নিয়ে সংগঠনটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, আন্তঃসীমান্ত সম্পর্ক উন্নয়ন, সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা করার জন্য যে কোনো ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এ বিষয়ে জাতিসংঘ সহায়তা করবে, কিন্তু এ ধরনের কোনো মানবিক করিডোর নেই। আমরা করিডোর সংক্রান্ত কোনো ধরনের আলোচনায়ও নেই। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের ডিক্যাপ টকে এ কথা বলেন জাতিসংঘের এ প্রতিনিধি। ডিক্যাপ সভাপতি এ কে মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন অনুষ্ঠানে বক্তব্য দেন। জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বলেন, মানবিক করিডোর একটি আনুষ্ঠানিক ও আইনি বিষয়। এক্ষেত্রে দুই সার্বভৌম দেশ বাংলাদেশ সরকার এবং মিয়ানমার সরকার এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট অন্য পক্ষদের আনুষ্ঠানিক সম্মতি থাকতে হবে। যদি এখানে কোনো চুক্তি হয় তবে জাতিসংঘ সহায়তা করতে পারে। আমি যতদূর বুঝতে পারছি এ ধরনের চুক্তি এখন পর্যন্ত হয়নি। তিনি বলেন, করিডোর দুই সরকারের বিষয়টি প্রতিষ্ঠিত হলে জাতিসংঘ সহায়তা করতে পারে। রাখাইনে প্রবেশ করা খুব দুরূহ, সেখানে সংঘাত চলছে এবং পরিস্থিতি অনিশ্চিত। মিয়ানমার সরকারের সঙ্গে ইউএনডিপি ও ইউএনএইচসিআর এর মধ্যে সহায়তা দেওয়ার জন্য একটি সমঝোতা ছিল, এটি চালু রয়েছে, কিন্তু জাতিসংঘের উপস্থিতি উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহ করা অত্যন্ত চ্যালেঞ্জ হয়ে পড়ছে। আওয়ামী লীগ না থাকলেও অন্তর্ভুক্তিমূলক হতে পারে নির্বাচন। আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিক হলে আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে বলে মনে করছেন গোয়েন লুইস। তিনি বলেন, সুনির্দিষ্টভাবে জাতিসংঘের কাছে অন্তর্ভুক্তি মানে হচ্ছে প্রত্যেক বাংলাদেশী যেন মতামত দেওয়ার সুযোগ পায়। আওয়ামী লীগ না থাকা অবস্থায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে প্রশ্ন করলে গোয়েন লুইস বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে হচ্ছে সমাজের প্রত্যেক অংশই যেন ভোট দিতে পারে। নারী, 18 বছর বয়সী, নৃতাত্ত্বিক, সংখ্যালঘু সম্প্রদায়, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় অন্তর্ভুক্তিমূলক দিয়ে আমরা এটাই বোঝাই। তবে প্রত্যেকের যেন নির্বাচনে অংশগ্রহণের প্রবেশাধিকার ও সক্ষমতা থাকে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ বা বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো মন্তব্য করছি না। জাতিসংঘ রাজনীতিতে সম্পৃক্ত নয়। জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদনে রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার সুপারিশের মধ্যেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এ নিয়ে গোয়েন লুইস বলেন, আমরা সুপারিশ করেছি কারণ সব দলের অংশগ্রহণ ও অন্তর্ভুক্তির মাধ্যমে মেরুকরণ এবং সম্ভাব্য সংঘাত এড়ানো যায়। এটা রাজনৈতিক সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত।